হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু কুইজাট একাডেমি। আমি শুভম, তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটি মিক্সড জিকে প্র্যাকটিস ক্লাস, এবং এটি আমাদের ক্লাস নাম্বার 3। যদি তোমরা ডব্লিউবিপি, কেপি, পিএসসি, এসএসসি জিডি, এমটিএস, সিএইচএসএল এর মতো এক্সামের প্রিপারেশন করে থাকো, তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। চলো শুরু করি আমাদের প্রথম প্রশ্ন দিয়ে। তো আমাদের আজকের প্রথম প্রশ্ন দেখো, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? অপশন এ শেখ মুজিবুর রহমান, অপশন বি জিল্লুর রহমান, অপশন সি সোহরাওয়ার্দী, নাকি অপশন ডি হুসেন শহীদ সোহরাওয়ার্দী। তো এর সঠিক উত্তর তোমরা সবাই জানো যে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপরে দেখো, বাংলাদেশের বর্তমান অস্থায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ ইউনূস, তিনি বিএনপি বা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এর নেতা। তো দেখো, তোমাদের কিন্তু আমাদের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে, যেমন বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, ঠিক আছে, চীন, মায়ানমার, শ্রীলঙ্কা, এই যে প্রতিবেশী দেশগুলো, এগুলোতে এই প্রতিবেশী দেশের যে প্রধানমন্ত্রী রয়েছেন বা রাষ্ট্রপতি রয়েছেন এবং তারা কোন পার্টিতে বিলং করে, ঠিক আছে, সেগুলো কিন্তু তোমাদের জেনে রাখা অত্যন্ত দরকার। কেননা গত যেটা ডব্লিউবিপি এক্সাম হয়েছে, সেখানে একটা তোমাদের প্রশ্ন এসেছে যে পাকিস্তানের তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান, তো তিনি কোন পার্টির ছিলেন, ঠিক আছে, তিনি কোন পার্টিতে বিলং করতেন, সেটা কিন্তু ছিল পাকিস্তান তেহরিক ই ইনসাফ। যেমন তোমাদের এখন পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী আছেন শেহবাজ শরীফ, তিনি কিন্তু পাকিস্তান মুসলিম লীগের, ঠিক আছে। তো সেরকমই এগুলো একটু তোমাদেরকে দেখে রাখতে হবে। তারপরে আমাদের 2 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? নন্দা দেবী, কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট এভারেস্ট, নাকি নীলগিরি? তো সঠিক উত্তর দেবে। তো ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যেটি সিকিমে অবস্থিত। দেখো, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা, যার উচ্চতা 8,586 মিটার। এটি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত এবং এটি পূর্ব হিমালয় পর্বতমালার অংশ, যা ভারতের সিকিম রাজ্য এবং নেপালের সীমানায় অবস্থিত। তারপর আমাদের 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি? ভুল বললাম, মহাসাগর হবে। মহাসাগর কোনটি? আটলান্টিক, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, নাকি আর্কটিক মহাসাগর? একটু নিচে ডি নাম্বারটা একটু স্পেলিং একটু কারেকশন করতে হতো, ঠিক আছে, তবে তোমরা বুঝে নিও একটু। আটলান্টিক, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, নাকি আর্কটিক মহাসাগর? তো এর সঠিক উত্তর হয়ে যাবে প্রশান্ত মহাসাগর। পৃথিবীর যদি গভীরতম মহাসাগর বলে তবুও প্রশান্ত মহাসাগর, যদি পৃথিবীর বৃহত্তম মহাসাগর বলে তবুও কিন্তু প্রশান্ত মহাসাগরই হবে। তারপরে দেখো প্রশান্ত মহাসাগর সম্পর্কে, প্রশান্ত মহাসাগরে অবস্থিত পৃথিবীর গভীরতম স্থানটির নাম হলো মারিয়ানা খাত। এটি 10,994 মিটার বা প্রায় 11,000 মিটার গভীর, ঠিক আছে। আজকে আমাদের 4 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কোন সাল থেকে? তোমাদের অপশন 1914, 1939, 1945, 1920। সঠিক উত্তর দেবে তোমরা। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1939 সাল থেকে। আচ্ছা, নেতাজি সুভাষচন্দ্র বোস কংগ্রেস ত্যাগ করে তিনি ফরওয়ার্ড ব্লক দল গঠন করে, সেটাও কিন্তু 1939 সাল থেকে, ঠিক আছে, এটা একটু মনে রাখবে কিন্তু। তারপরে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা 6ই আগস্ট জাপানের হিরোশিমায় লিটল বয় এবং 9ই আগস্ট নাগাসাকিতে ফ্যাটম্যান নামক দুটি পরমাণু বোম নিক্ষেপ করে। দেখো, অনেক সময় কিন্তু তোমাদের তারিখটা জিজ্ঞাসা করে, বা অনেক সময় আবার তোমাদেরকে ওই বোম দুটোর নাম কিন্তু জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে, তো এটা জেনে রাখা খুবই ভালো। যেমন 6ই আগস্ট হিরোশিমাতে লিটল বয় নামক বোমটি নিক্ষেপ করে, এবং ঠিক তার 3 দিন পরে 9ই আগস্ট নাগাসাকিতে কিন্তু ফ্যাটম্যান নামক যে পরমাণু বোমটি সেটি নিক্ষেপ করে। তারপরে দেখো আমাদের 5 নম্বর প্রশ্ন, বিপুল অর্থনৈতিক ক্ষতি হওয়ার সময় ব্যবহৃত পরিভাষা কি? মুদ্রাস্ফীতি, মন্দা, সংকোচন, নাকি প্রবৃদ্ধি? তো এর সঠিক উত্তর হয়ে যাবে মন্দা। আচ্ছা, এখানে আর একটা টার্ম তোমরা দেখবে অপশন এতে মুদ্রাস্ফীতি। তাই মুদ্রাস্ফীতিটা কি একবার দেখে নিই।
যখন উৎপাদনের তুলনায় চাহিদা বেড়ে যায়, মানে মনে করো যে তোমার কাছে 10টা কলম আছে, ঠিক আছে, কিন্তু বাজারে এখন ডিমান্ড হচ্ছে 15টা কলমের বা 20টা কলমের। তো সেরকম সিচুয়েশনে কী হয়, তখন সেই বস্তুটির মূল্য বৃদ্ধি পায়। তখন তোমাকে কি করতে হবে, তোমার সেই যে 10টা কলম তোমার কাছে আছে সেটার দাম তুমি যদি আগে ছিল ওটার 3 টাকা বা 5 টাকা ছিল, সেটাকে মনে করো তুমি এখন বাড়িয়ে করলে 10 টাকা বা 15 টাকা। তো এই যে এরকম একটা সিচুয়েশন, যখন চাহিদা বেশি কিন্তু বস্তুর পরিমাণ কম, এবং যে পরিমাণ বস্তু থাকে সেটার দাম বৃদ্ধি পায়, ঠিক আছে, মূল্য বৃদ্ধি পায়, এই সিচুয়েশনকে বলা হয় মুদ্রাস্ফীতি বা ইংরেজিতে বলা হয় ইনফ্লেশন। 6 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সবচেয়ে পুরনো এবং বিখ্যাত নৃত্য শৈলী কোনটি? কথাকলি, কুচিপুড়ি, ভারতনাট্যম নাকি ওলু? এখানে তোমরা নতুন একটা শব্দ দেখছো, ওলু। এটা কি বলো তো? ওলু হচ্ছে ইন্দোনেশিয়ার একটা, মানে বলতে পারো ক্লাসিক্যাল ডান্স, ঠিক আছে? ইন্দোনেশিয়ার এক প্রকার ক্লাসিক্যাল ডান্স আছে, সেটাকে ওলু বলা হয়। তো এখানে আমাদের 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতনাট্যম হচ্ছে ভারতের সবথেকে পুরনো এবং বিখ্যাত নৃত্যশৈলী। তো আমাদের ভারতে যে 8টি ক্লাসিক্যাল ডান্স রয়েছে, এক নজরে সেগুলোকে একবার দেখে নিই। যেমন প্রথমে আছে আমাদের ভারতনাট্যম, সেটি কোথায়? তামিলনাড়ুতে। কথক, কথক হচ্ছে নর্থ ওয়েস্ট ইন্ডিয়া, মানে উত্তর পশ্চিম ভারত। আমাদের উত্তর, অনেক সময় তোমাদের কিন্তু অপশনে ওই উত্তরপ্রদেশ বা উত্তরাখণ্ড থাকে, ঠিক আছে? যদি সেটা থাকে তখন সেক্ষেত্রে কিন্তু সেটাই উত্তর হবে। তারপরে দেখো কথাকলি, কথাকলি আছে আমাদের হচ্ছে কেরালাতে, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, ওড়িশি সিম্পল ওড়িশা, মণিপুরি মণিপুর, মোহিনীঅট্টম কেরল, এবং সাতারিয়া হচ্ছে তোমাদের আসামে। তারপরে দেখো আমাদের 7 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় পশু কোনটি? হাতি, সিংহ, বাঘ, গাভী? এটা একদম সিম্পল প্রশ্ন, খুব সহজ প্রশ্ন। তো এর উত্তর হয়ে যাবে তোমাদের হচ্ছে বাঘ, বা অনেক সময় দেওয়া থাকে রয়্যাল বেঙ্গল টাইগার, ঠিক আছে? ভারতের জাতীয় পশু হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার বা বাঘ। তারপরে দেখো, বাঘকে জাতীয় পশুর মর্যাদা দেওয়া হয়েছিল 1973 সালে এপ্রিল মাসে ব্যাঘ্র প্রকল্প শুরু হওয়ার সাথে সাথে। তোমরা সবাই হয়তো জেনে থাকবে যে 1973 সালে আমাদের কিন্তু প্রজেক্ট টাইগার বা ব্যাঘ্র প্রকল্প চালু হয়েছিল, ভারত সরকার চালু করেছিল। তো এই 1973 সালে এপ্রিল মাসে যখন এই প্রজেক্ট টাইগার লঞ্চ হয়েছিল, তখনই কিন্তু এই বাঘকে আমাদের ভারতের জাতীয় পশু হিসেবে গণ্য করা হয় তখন থেকেই। তারপরে দেখো, ভারতের জাতীয় বৃক্ষ কি? বট, বা অনেক সময় কল্পতরু, কল্পবৃক্ষ বলা হয়। ময়ূরকে ভারতের জাতীয় পাখি বলা হয়, এবং কবে থেকে ঘোষণা হয়? 1963 সালে ময়ূরকে ভারতের জাতীয় জাতীয় পাখি হিসেবে ঘোষণা করা হয়। ভারতের জাতীয় ফুল হচ্ছে পদ্ম। তারপরে আমাদের আজকে 8 নম্বর প্রশ্ন, অলিম্পিক গেমস কোথায় প্রথম অনুষ্ঠিত হয়? ইংল্যান্ড, গ্রিস, আমেরিকা নাকি ফ্রান্সে? তো সঠিক উত্তর দেবে যে অলিম্পিক গেমস প্রথম কোথায় শুরু হয়েছিল। এটি কিন্তু বেসিক্যালি একটি প্রাচীন অলিম্পিক হবে। তো অলিম্পিক গেম প্রথম শুরু হয়েছিল গ্রিসে। দেখো, প্রথম অলিম্পিক গেমসটি অনুষ্ঠিত হয়েছিল খ্রিস্টপূর্ব 776 সালে গ্রিসের অলিম্পিয়া শহরে। এটি ছিল প্রাচীন অলিম্পিক গেমস, যা গ্রিসের বিভিন্ন নগর রাষ্ট্রের মধ্যে আয়োজন করা হতো। প্রথম আধুনিক অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল 1896 সালে। দেখো, প্রথমে আমরা যেটা বললাম ওটা কিন্তু প্রাচীন অলিম্পিক গেমস ছিল, যেটি 776 খ্রিস্টপূর্বতে গ্রিসের অলিম্পিয়া শহরে অনুষ্ঠিত হয়েছিল। এবং 1896 সালে যেটা অলিম্পিক অনুষ্ঠিত হয়েছে সেটি কোথায় হয়েছে? সেটাও গ্রিসে, এথেন্সে হয়েছে, এবং এটি কিন্তু তোমাদের হচ্ছে আধুনিক অলিম্পিক। এটি আয়োজন করেছিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি। আচ্ছা, এই আইওসি বা আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদর দপ্তর কিন্তু সুইজারল্যান্ডের লোজান, এটা তোমরা একটু নোট করে রাখবে। আচ্ছা, কি বলেছে এখানে দেখি, এই আইওসি, যা ফরাসি শিক্ষাবিদ পিয়ের দে কুবেরতা দ্বারা প্রতিষ্ঠিত হয়। এই যে পিয়ের দে কুবেরতা, এনাকে কিন্তু আধুনিক অলিম্পিকের জনক বলা হয়, সেটাও একটু মনে রাখবে। এই গেমসের ধারণা প্রাচীন অলিম্পিক থেকে অনুপ্রাণিত, মানে এই যে 776 সালে যেটা প্রাচীন অলিম্পিক হয়েছিল তার ধারণা থেকেই কিন্তু এই আধুনিক অলিম্পিক অনুপ্রাণিত হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এই সময় যে 1896 সালে যেটা অলিম্পিক হয়, সেখানে মোট 14টি দেশ অংশগ্রহণ নেয়, এবং 241 জন খেলোয়াড় কিন্তু এখানে পার্টিসিপেট করেছিল।
তারপরে দেখো আমাদের আজকে 9 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে ছোট রাজ্য কোনটি? তো এর অপশন হচ্ছে গোয়া, সিকিম, অরুণাচল প্রদেশ নাকি ইউপি। দেখো উত্তরপ্রদেশ হচ্ছে আয়তনের নিখিরে, ক্ষমা করবে, রাজস্থান হচ্ছে আয়তনের নিখিরে ভারতের সবথেকে বড় রাজ্য। জনসংখ্যার নিখিরে সবথেকে বড় রাজ্য হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ। জনসংখ্যার নিখিরে সবথেকে ছোট রাজ্য হচ্ছে আমাদের সিকিম। ঠিক আছে। যদি তোমাদেরকে বলা হয় জনঘনত্বের নিখিরে প্রথমে কোন রাজ্য, তখন সেক্ষেত্রে হয়ে যাবে বিহার। তারপরে হচ্ছে জনঘনত্বের নিখিরে সবথেকে মানে সবথেকে কম ডেনসিটি বা সবথেকে কম জনঘনত্ব রয়েছে কোন রাজ্যে, সেটা হবে অরুণাচল প্রদেশে। তো এখানে আমাদের 9 নম্বর প্রশ্নে যেটা বলা হয়েছে সবথেকে ছোট রাজ্য, আয়তনের নিরিখে সবথেকে ছোট রাজ্য হবে গোয়া। গোয়া হচ্ছে আমাদের দেশে আয়তনের নিরিখে সবথেকে ছোট রাজ্য। দেখো, গোয়ার রাজধানী হচ্ছে পানাজি। এর ক্ষেত্রফল কত? 3,702 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 2011 সালে আদমশুমারি অনুযায়ী গোয়ার জনসংখ্যা ছিল প্রায় 15 লক্ষের কাছাকাছি। গোয়ার যে প্রধান ভাষা সেটা হচ্ছে কোঙ্কণি ভাষা। এছাড়া মারাঠি, ইংরেজি ও হিন্দি ভাষাও কিন্তু এখানে শোনা যায়। বিশেষত্ব: গোয়া তার সুন্দর সৈকত, পর্তুগিজ ঐতিহ্য এবং সমৃদ্ধ পর্যটন শিল্পের জন্য বিখ্যাত। এটি 1961 সালে পর্তুগিজদের থেকে স্বাধীন হয় এবং 1987 সালে রাজ্যের মর্যাদা পায়। আচ্ছা, গোয়া থেকে আর একটা ফ্যাক্ট তোমাদেরকে বলে রাখি। মোস্ট প্রবাবলি 1631 সালে কিন্তু শাহজাহান গোয়া থেকে তোমার এই পর্তুগিজদের বিতরণ করেছিল। ঠিক আছে, তাড়িয়ে দিয়েছিল কত সালে? 1631 সালে। তারপরে 10 নম্বর প্রশ্ন আমাদের, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে জাতীয়করণ হয়েছিল? খুব ফেমাস একটা প্রশ্ন এটা। তো সঠিক উত্তরটা আমাকে দেবে তুমি। আচ্ছা, তোমাদেরকে একটু বলে রাখি, এই যে রিজার্ভ ব্যাঙ্ক বা আরবিআই, একে কিন্তু ব্যাংকার্স ব্যাঙ্ক বলা হয়। মানে ব্যাংকের ব্যাঙ্ক, যতগুলো ব্যাঙ্ক আমাদের ভারতে রয়েছে তার মধ্যে সব থেকে উপরে রয়েছে কিন্তু আরবিআই। ঠিক আছে। তো এই আরবিআই কবে জাতীয়করণ করা হয়? আরবিআই জাতীয়করণ করা হয় বা ন্যাশনালাইজ করা হয় এর হচ্ছে কবে? 1949 সালে। 1949 সালে আরবিআই আমাদের জাতীয়করণ করা হয়। তারপরে দেখো, আরবিআই কবে প্রতিষ্ঠিত হয়? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় 1935 সালে 1 এপ্রিল এবং এটি প্রথমে একটি বেসরকারি প্রতিষ্ঠান ছিল। পরবর্তীতে 1949 সালে এটি জাতীয়করণ করা হয়। তারিখটা হয়ে যাবে কিন্তু তোমাদের 1 জানুয়ারি। ঠিক আছে, জাতীয়করণের তারিখ হচ্ছে 1 জানুয়ারি 1949 সালে। আরবিআই একজন গভর্নর এবং 4জন ডেপুটি গভর্নর থাকে। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি, আরবিআইয়ের যিনি প্রধান থাকেন, ঠিক আছে, তাকে কি বলা হয়? তাকে কিন্তু আরবিআইয়ের গভর্নর বলা হয়। অনেক সময় পরীক্ষায় আসতে পারে যে আরবিআইয়ের প্রধানকে কি বলা হয়? অপশন থাকতে পারে তোমাদের চেয়ারম্যান বা আরও অন্য কিছু থাকতে পারে, ঠিক আছে, ম্যানেজার থাকতে পারে। কিন্তু এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে আরবিআইয়ের যিনি প্রধান থাকেন তাকে বলা হয় আরবিআইয়ের গভর্নর। তো আরবিআইয়ে একজন গভর্নর থাকে এবং 4জন ডেপুটি গভর্নর থাকে। আচ্ছা, বর্তমান যিনি আরবিআই এর গভর্নর তিনি হচ্ছেন শক্তিকান্ত দাস। তিনি 25তম গভর্নর। এখন যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় আরবিআই এর প্রথম গভর্নর কে ছিলেন, তখন সেক্ষেত্রে হবে ওসবর্ন স্মিথ। তিনি কিন্তু কোনো ভারতীয় ছিলেন না, ঠিক আছে, তিনি একজন ব্রিটিশার ছিলেন। তো ওসবর্ন স্মিথ প্রথম গভর্নর ছিলেন আমাদের আরবিআই এর। এবং যদি জিজ্ঞাসা করা হয় যে আরবিআই এর প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন, তখন সেক্ষেত্রে উত্তর হবে সি.ডি. দেশমুখ। এবং যদি প্রশ্ন করা হয় একমাত্র ভারতীয় প্রধানমন্ত্রী যিনি আরবিআই এর গভর্নর রূপে সার্ভ করেছিলেন, তা সেক্ষেত্রে কিন্তু হবে আমাদের যিনি মনমোহন সিং ছিলেন, তিনি কিন্তু একমাত্র প্রধানমন্ত্রী যিনি আরবিআই এর গভর্নর হিসেবে সার্ভ করেছিলেন। তারপরে আরবিআই এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? মুম্বাই, মহারাষ্ট্রে অবস্থিত। আচ্ছা, আরবিআই এর গভর্নর আমি বললাম একটু আগে, বর্তমান গভর্নর শক্তিকান্ত দাস, 25তম গভর্নর। তার আগে একটা কথা আমি বলেছিলাম না যে আরবিআই একজন গভর্নর এবং 4জন ডেপুটি গভর্নর নিয়ে গঠিত? তো গভর্নর তো পেলাম, তাহলে এক নজরে আমরা একটু এই 4জন ডেপুটি গভর্নরের নামটাও দেখে নিই। তাহলে দেখো, প্রথমে আছে আমাদের এম রাজেশ্বর রাও, মাইকেল পাত্র, বা অনেক ক্ষেত্রে তোমরা দেখে থাকবে মাইকেল দেবব্রত পাত্র। এরা কিন্তু সবাইকে, এই 4জন যারা এখানে আমরা দেখছি, এরা কিন্তু প্রেজেন্ট ডেপুটি গভর্নর। ঠিক আছে, তাহলে 1 নম্বরে এম রাজেশ্বর রাও, 2 নম্বরে মাইকেল পাত্র বা মাইকেল দেবব্রত পাত্র, 3 নম্বরে টি রবিশঙ্কর এবং 4 নম্বরে স্বামীনাথন
জানকী রামন বা স্বামীনাথন যে অনেক ক্ষেত্রে তোমরা দেখে থাকবে। তারপরে 11 নম্বর প্রশ্ন আমাদের, ভারতের সংবিধানের প্রস্তাবনা বা প্রিয়াম্বল কে রচনা করেন? বি.আর. আম্বেদকর, পণ্ডিত নেহেরু, মহাত্মা গান্ধী নাকি সর্দার প্যাটেল? তো ইনাদের মধ্যে কে ভারতের প্রস্তাবনা বা প্রিয়াম্বল রচনা করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে পণ্ডিত নেহেরু বা পণ্ডিত জওহরলাল নেহেরু আমাদের প্রস্তাবনা রচনা করেছিলেন। 12 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পদার্থ কোনটি? সবথেকে যতগুলো পদার্থ আছে তার মধ্যে সবথেকে শক্তিশালী পদার্থ কোনটি? অপশন লিথিয়াম, প্লুটোনিয়াম, অ্যান্টিমেটাল নাকি হাইড্রোজেন? আচ্ছা, লিথিয়াম কিন্তু হয়ে যাবে তোমাদের সবথেকে হালকা ধাতু, তরল ধাতু। যদি তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যে সবথেকে হালকা তরল ধাতু কোনটি, তখন কিন্তু সেক্ষেত্রে হয়ে যাবে লিথিয়াম। এবং বোরন যে আছে সেটা কিন্তু তোমাদের তরল অধাতু, ঠিক আছে? বোরন তরল অধাতু এবং লিথিয়াম হচ্ছে তরল ধাতু এবং সবথেকে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম। এবং 12 নম্বর প্রশ্ন যেটা আছে যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পদার্থ কোনটি, সেটি কিন্তু তোমাদের হয়ে যাবে অ্যান্টিমেটাল। অ্যান্টিমেটাল সবথেকে শক্তিশালী পদার্থ। 13 নম্বর প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন। সাবিত্রীবাঈ ফুলে, এই সাবিত্রীবাঈ ফুলে তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? ব্যাঙ্গালোর, পুনে, কলকাতা নাকি দিল্লিতে? সাবিত্রীবাঈ ফুলে কোথায় জন্মগ্রহণ করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পুনে। তিনি পুনেতে জন্মগ্রহণ করেছিলেন। তারপরে দেখো, সাবিত্রীবাঈ ফুলে ছিলেন আমাদের ভারতবর্ষের প্রথম, ঠিক আছে, প্রথম মহিলা শিক্ষিকা। তিনি কিন্তু আমাদের ভারতবর্ষের প্রথম মহিলা শিক্ষিকা ছিলেন। 14 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ছবি কোনটি? প্রথম ছবি বলতে এখানে কিন্তু ওই চলচ্চিত্রের কথা বলা হচ্ছে, সিনেমা যেটাকে বলা হয়। তবে প্রথম সিনেমা কোনটি ছিল আমাদের ভারতের? রাজা হরিশ সরি রাজা হরিচাঁদ, রাজা হরিশ্চন্দ্র, তেজরি নাকি শ্বেতবালা? তো এগুলোর মধ্যে কোনটি ছিল ভারতের প্রথম চলচ্চিত্র? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাজা হরিশ্চন্দ্র। এবং এটি ছিল কিন্তু একটি সাইলেন্ট মুভি, মানে এখানে কোনো আওয়াজ, কোনো শব্দ ছিল না, ঠিক আছে? কোনো কথা তোমরা শুনতে পাবে না এই মুভিটাতে, যেটাকে তুমি আমরা বলতে পারো যে অবাক একটি চলচ্চিত্র ছিল। সেটি কি? রাজা হরিশ্চন্দ্র। তারপরে দেখো, ভারতের প্রথম সিনেমা রাজা হরিশ্চন্দ্র 1913 সালে 3রা মে মুক্তি পায়। আচ্ছা, ভারতের প্রথম শব্দসহ সিনেমা, মানে যেটাকে তোমরা বলতে পারো সবাক, ঠিক আছে, সবাক সিনেমা যেটা, সেটা হচ্ছে আলম আরা, সেটি 1931 সালে মুক্তি পায়। আচ্ছা, ভানু আথাইয়া প্রথম ভারতীয় যিনি 1982 সালে গান্ধী ছবির জন্য অস্কার পুরস্কার পান। তোমরা স্ট্যাটিকে অনেক সময় পড়েছো হয়তো, যে ভারতের প্রথম ভারতীয় যিনি অস্কার পুরস্কার পান তিনি কিন্তু ভানু আথাইয়া। এবং তিনি কোন বিভাগে অস্কার পান? তিনি কিন্তু কস্টিউম ডিজাইনের ক্ষেত্রে কিন্তু তিনি ভানু আথাইয়া যিনি আছেন তিনি কস্টিউম ডিজাইনের ক্ষেত্রে কিন্তু অস্কার পুরস্কার পান। সালটা কত? 1982 সাল। এবং কোন মুভি ছিল সেটা? সেটা ছিল গান্ধী মুভি। 15 নম্বর প্রশ্ন, ভারতীয় স্বাধীনতা সংগ্রাম কোন বছরের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল? 1857 থেকে 1947, 1850 থেকে 1900, 1900 থেকে 1950 নাকি 1901 থেকে 1947? তো এর মধ্যে কোন সময়ে ভারতের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে 1857 সালে মহাবিদ্রোহ থেকে শুরু করে 1947 সাল পর্যন্ত এই যে সময়টুকু, এই সময়টাকে কিন্তু বলা হয় স্বাধীনতা সংগ্রামের সময়। 16 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের প্রথম সংশোধনী কি বছর, স্যার এটা কোন বছর হবে? তার ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনী কোন বছর শুরু হয়েছিল, কোন বছর করা হয়েছিল ভারতের প্রথম সংবিধান সংশোধনী? 1950, 1952, 1951 নাকি 1955? তো সঠিক উত্তর হয়ে যাবে 1951 সালে ভারতের প্রথম সংবিধান সংশোধনী করা হয়েছিল। তারপরে দেখো, নবম তফসিলটি ভারতের সংবিধানের প্রথম সংশোধনী 1951 সালে যেটি হয়, সে প্রথম সংবিধান সংশোধনীর দ্বারা কিন্তু 1951 সালে আমাদের যে নবম তফসিল সেটি যুক্ত করা হয়। আমরা জানি যে যখন সংবিধান শুরু হয়েছিল তখন কিন্তু আমাদের সংবিধানে মোট 8টি তফসিল হয়
বর্তমানে হচ্ছে 12টি তফসিল, কিন্তু যখন সংবিধান শুরু হয়েছিল, লেখা শুরু হয়েছিল, তখন কিন্তু 8টি তফসিল ছিল। এবং এই নবম তফসিল যেটা যুক্ত করা হয়েছিল সেটি 1951 সালে প্রথম সংবিধান সংশোধনী দ্বারা যুক্ত করা হয়। নবম তফসিলটি তৈরি করা হয়েছিল বিশেষত ভূমি সংরক্ষণ ও ভূমির পুনর্বণ্টন সম্পর্কিত আইনগুলিকে রক্ষা করার জন্য। ঠিক আছে, 17 নম্বর প্রশ্ন, কোনটি মানুষের শরীরে সবচেয়ে বড় অঙ্গ? হৃদয়, ত্বক, মস্তিষ্ক নাকি কিডনি? তো এর মধ্যে কোনটি মানুষের শরীরে সব থেকে বড় অঙ্গ? সঠিক উত্তর হয়ে যাবে ত্বক। ত্বক হচ্ছে মানুষের শরীরে সব থেকে বড় অঙ্গ। আচ্ছা, যদি জিজ্ঞাসা করা হয় মানুষের শরীরে সব থেকে বড় হাড় কোনটি, তখন কিন্তু সেক্ষেত্রে হয়ে যাবে ফিমার, যেটা আমাদের কোমর থেকে হাঁটু পর্যন্ত যে হাড়টা ফিমার, সেটা হচ্ছে আমাদের শরীরে সব থেকে বড় হাড়। এবং সব থেকে ছোট হাড় হচ্ছে আমাদের কানের মধ্যে অবস্থিত স্টেপিস, সেটা আমাদের সব থেকে ছোট হাড়। এবং সব থেকে বড় নার্ভস যদি বলা হয় আমাদের কোনটি, সেটা হবে সিলিয়ারি। ঠিক আছে, সিলিয়ারি আমাদের শরীরের সব থেকে বড় নার্ভ। 18 নম্বর প্রশ্ন আমাদের, ভারতীয় সংবিধান কোন তারিখ কার্যকর হয়? এক্ষেত্রে আমাদের দুটো তারিখ এবং সাল আমাদের মনে রাখতে হবে। প্রথম, ভারতীয় সংবিধান লেখার কাজ কবে কমপ্লিট হয়? ঠিক আছে, তখন সেক্ষেত্রে আমাদের উত্তর হবে 26শে নভেম্বর 1949 সালে। এবং যদি প্রশ্ন করা হয় যে কবে থেকে ভারতীয় সংবিধান কার্যকর হয়, তখন কিন্তু উত্তর হবে 26শে জানুয়ারি 1950 সালে। তাহলে 26শে নভেম্বর 1949 সালে সংবিধান লেখার কাজ শেষ হয় এবং 26শে জানুয়ারি 1950 সাল থেকে আমাদের সংবিধান লাগু হয়। আচ্ছা, যদি প্রশ্ন করা হয় যে সংবিধান লিখতে, ঠিক আছে, মোট কতদিন সময় লেগেছিল, তখন সেক্ষেত্রে উত্তর হবে 2 বছর 11 মাস 18 দিন, বা 3 বছর বলা যায়। তো আমি যে তথ্যগুলো তোমাদেরকে দিচ্ছি, এগুলো কিন্তু দেখো শুধু শুনলে দেখলে মনে থাকবে না, এগুলো কিন্তু খাতাতে নোট ডাউন করে রাখতে হবে, নাহলে কিন্তু সব গুলিয়ে যাবে, ভুলে যাবে সব। তারপরে দেখো, ভারতীয় সংবিধান লেখার কাজ শেষ হয় 26শে নভেম্বর 1949 সালে, যেটি এখনই বললাম। সেই জন্য এই যে 26শে নভেম্বর তারিখটা, এই তারিখে কিন্তু আমরা সংবিধান দিবস হিসেবে পালন করি। 26শে নভেম্বর আমরা সংবিধান দিবস হিসেবে পালন করি। এবং এই যে 26শে জানুয়ারি 1950 সাল থেকে যে সংবিধান আমাদের লাগু হয়, কার্যকর হয়, তাই এই 26শে জানুয়ারি তারিখকে কিন্তু আমরা কি হিসেবে পালন করি? প্রজাতন্ত্র দিবস হিসেবে বা রিপাবলিক ডে হিসেবে কিন্তু আমরা পালন করি। 19 নম্বর প্রশ্ন, ডু অর ডাই স্লোগানটি কে দিয়েছিলেন? একদম ইজি প্রশ্ন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধী। তিনি ডু অর ডাই, এছাড়া তার একটি বিখ্যাত উক্তি আরও আছে, সেটা হচ্ছে হে রাম। ঠিক আছে, এগুলো কিন্তু সব মহাত্মা গান্ধীর। আজকে আমাদের 20 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিকে একত্রে কি বলা হয়? এটি একটু আনকমন টাইপের প্রশ্ন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে 7 বোন বা 7 সিস্টার বলা হয়। আচ্ছা, মেঘালয়ে অবস্থিত নোয়াগিতিহাং জলপ্রপাতটি 7 সিস্টার ফল নামে কিন্তু পরিচিত। কোথায় অবস্থিত? মেঘালয়ে অবস্থিত, এবং এটি কিন্তু একটি বৃষ্টির জলে পুষ্ট। ঠিক আছে, এই যে জলপ্রপাতটি, এটি কিন্তু বৃষ্টির জলে পুষ্ট। তো এই ছিল আমাদের আজকের পর্ব। কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। এবং আমাদের এই চ্যানেলে রোজ এরকম নতুন নতুন জিকে প্র্যাকটিসের ভিডিও আমরা আপলোড করে থাকি। সেই ভিডিওগুলো যাতে তোমাদের মিস না হয়, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল নোটিফিকেশনটি অন রাখবে, যাতে যখনই কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।